আপনি যদি খেয়াল করে দেখেন, আমি আমি একটা জিনিস আমি নিজেকে জিজ্ঞেস করি যে আমরা যে আলোচনা করছি এই আলোচনায় অ্যাকচুয়ালি হ্যালো, আপনার কি আমরা কি আছি? ওকে, ফাইন। তো আমরা যেটা হ্যাঁ, সেটা হলো যে আমি আপনাকে সিঙ্গেল আচ্ছা, সিঙ্গেল করে দিচ্ছিলাম। এই যে শান্তি আলোচনা বা শান্তির সম্ভাবনা, এখানে আমরা আমার আমার ব্যক্তিগত যে রিসার্চের কথা হচ্ছে যে ইসরায়েল একটা এমন একটা শক্তি, সে কোনোদিন কখনোই তার কোনো শান্তির কোনো ইচ্ছা তার নাই, এবং ইসরায়েলের ব্যাপারে সারা বিশ্বই কিন্তু খুবই স্কেপটিক্যাল, এবং তারা খুবই সন্দেহজনক। তারা মনে করে যে ইসরায়েল কখনো নিজেদের অ্যাকচুয়ালি তাদের যে ডিজায়ার বা তাদের যে লিমিটটা কোথায়, সেটা তারা আসলে নিজেরাও জানে না, যে কোথায় তাদের সেই সিকিউরিটি লিমিট, দ্য রাইট টু প্রোটেক্ট। এই যে এই যে একটা কথা তারা পৃথিবীতে চালু করে দিয়েছে যে রাইট টু প্রোটেক্ট, তো রাইট টু প্রোটেক্টের একটা একটা লিমিটেশন থাকা দরকার। আমার রাইট টু প্রোটেক্ট হলো যেমন বাংলাদেশের রাইট টু প্রোটেক্ট ইজ বাংলাদেশের বাউন্ডারি, কিন্তু দেখেন আপনি ইসরায়েল কিন্তু দে ডোন্ট হ্যাভ রাইট টু প্রোটেক্ট বাউন্ডারি। তারা হলো যেখানে তাদের ইচ্ছা যেতে চায় ওইটাই তাদের রাইট, মানে ওইটাই তাদের লিমিটেশন, এবং তারপরে কিন্তু তাদের একটা নতুন ইচ্ছা জাগে, এবং সেই ইচ্ছার কোনো অ্যাকচুয়ালি কোনো সীমানা নাই। তো এইরকম একটা দেশ যখন একটা এমন একটা কেন্দ্রবিন্দুতে আছে, এবং সারা বিশ্ব কিন্তু তাদের, আমি ইউরোপিয়ানদের ভিউটা আমি দেখলাম, ইউরোপিয়ানরা কিন্তু এর ব্যাপারে ইসরায়েলের ব্যাপারে কিন্তু কোয়াইট ডিভাইডেড, যে আসলে এখানে মিডল ইস্টে কিন্তু ইসরায়েলকে রেখে কোনো পিস সম্ভব না। এবং যতক্ষণ পর্যন্ত এই যে ব্লাড মানে লাইফ লাইন, আমেরিকার থেকে যে লাইফ লাইন ইসরায়েলে আসে, এই লাইফ লাইন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে মিডল ইস্টে কিন্তু স্থায়ী কিন্তু কোনো শান্তি হবে না। এখন ট্রাম্পের ব্যাপারটা আসে, ট্রাম্প হলো কি সারা আমেরিকা সহ পুরো বিশ্ব কিন্তু বিশ্বের যে এই যে ভবিষ্যৎ, যে আগামী আগামী বছর, এই আগামী কি হতে যাচ্ছে, এই যুদ্ধ থেমে গেলেও, এই যুদ্ধ যদি থেমেও যায় তারপরেও কিন্তু বিশ্বের পরিস্থিতি কিন্তু ভয়াবহ, এবং সারা বিশ্বে খাদ্য অভাব হতে পারে, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় মন্দা হবে, এবং ব্যবসা বাণিজ্য সব বন্ধ হওয়ার পথে। এবং এইটার জন্য কিন্তু একমাত্র দায়ী আমেরিকার প্রেসিডেন্ট, আর কেউ না। এবং দেখেন এই যে ইসরায়েলের এই যে যুদ্ধের আকাঙ্ক্ষা বা খায়েশ, ইরানকে ধ্বংস করার, ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার, বা ইরানকে এমন একটা শক্তিতে পরিণত করা যে তারা যেন মাথা তুলে না দাঁড়াতে পারে, এই খায়েশটা কিন্তু গত 40 বছর ধরে। এবং এই 40 বছর ধরে সে প্রত্যেকটা প্রেসিডেন্টকে চেষ্টা করেছে কনভিন্স করতে যে আমরা অ্যাটাক করি, কিন্তু প্রত্যেকটা প্রেসিডেন্ট বিশ্বের কথা চিন্তা করে কিন্তু তারা সবসময় ইসরায়েলের উপর সেই চেকটা রেখেছে। এই একমাত্র প্রেসিডেন্ট যে কিনা এই ইসরায়েলের এই যে তার যে ভুলানোর যে, এবং বলা হয় যে ইসরায়েলের এই ট্রাম্প এই দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে এত পরিমাণ সেই ইসরায়েলে ভিজিট করেছে, সম্ভবত 101 বা 102 এরকম একটা ট্রিপ সে নিয়েছে, মানে গত 2 বছরের মধ্যে, 2 বছর কোথায়, 1 বছর, মোর দেন 100 ট্রিপস সে গেছে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে আলোচনা করতে। এবং এর মধ্যে যে ট্রাম্পের যে ব্যক্তিগত চরিত্র যেটা, সে হলো লোভ, তার সম্পদের লোভ বা তার নিজের ফায়দা, এটাকে সে পুঁজি করে কি করেছে, ট্রাম্পকে বুঝিয়েছে যে আমরা হামাসটা ধ্বংস করতে পারি, সেখানে যে একটা তুমি তোমার রিয়েল এস্টেট প্ল্যান ডেভেলপ করতে পারো, রিসোর্ট থেকে শুরু করে, ইট উইল বিকাম ওয়ান অফ দি বেস্ট সি সাইড এরিয়া অফ দি ওয়ার্ল্ড। এবং এটা এটা এমন একটা রিসোর্ট হবে যেটাতে ইফ ইউ ইনভেস্ট উই উইল এনজয়। এখন এই ইনভেস্টমেন্টের টাকা কোত্থেকে, ওই যে সৌদি আরব থেকে তারা চান্দা তুলছে বিলিয়ন বিলিয়ন ডলার, এবং সেগুলি ইনভেস্ট করবে, এগুলি কিন্তু ট্রাম্পের ইনভেস্টমেন্ট হবে। এবং ট্রাম্প হলো একমাত্র প্রেসিডেন্ট যে তার প্রেসিডেন্টের পদ ব্যবহার করে সে কিন্তু সারা বিশ্বের কাছ থেকে কিন্তু চান্দা নেয়, এবং এটা কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং তাদের কংগ্রেসে এবং সিনেটে এটা নিয়ে তাদের রাজনৈতিক মহলে এটা কিন্তু বিরাট আলোচনার বিষয়। এবং এইখানে একজন দুইজন সিনেটর আবার এটার আবার মানে উচ্ছিষ্টভোগী, তার মধ্যে একটা হলো লিন্ডসে গ্রাহাম, সে হলো এটার উচ্ছিষ্টভোগী। এরকম দুই একজন উচ্ছিষ্ট, ইভেন এমনকি র্যান্ড পলের মতো যে নাকি একেবারে এক্সট্রিম একজন রাইটিস্ট, সে পর্যন্ত ট্রাম্পের বিলের এগেইনস্টে ভোট দিয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে ট্রাম্প মানে রাজনৈতিকভাবে একটা দেউলিয়া একটা মানুষ, এবং যার কারণে সে কিন্তু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইনভলভ হয়েছে। এখন ট্রাম্পের যে হুমকি ধামকি, এটা হলো তার একটা পুরনো চরিত্র, এবং সেই হুমকি ধামকির মাধ্যমে এবং ট্রাম্প কিন্তু এই হুমকি ধামকির মধ্যেও সে একটা জিনিস খালি খেয়াল করতে থাকে, যেটা পাঠান ভাই বলছে যে শেয়ার বাজারের প্রাইস কত উঠানামা করে কিনা। এবং সে দেখেন সারা বিশ্বের এই পরিস্থিতি করে, যখনই প্রেস তাকে ডাকে তখন বলে উই আর হ্যাভিং গ্রেট ইকোনমি, আমাদের শেয়ার প্রাইস উপরে,
উই হ্যাভ গট নো প্রবলেম উইথ অয়েল, আমরা এই ভেনেজুয়েলার তেল পাইছি, তো আমরা সবকিছু ইরানকে আমরা দেখেন 150, এই যে একটা কথা আমার না হলে 100 বার আমি শুনছি যে 150টা তাদের নেভি ধ্বংস করেছে, তাদের এয়ার ডিফেন্স রাডার নাই, সমস্ত লিডারদেরকে সে, হোয়াট এ ক্রেডিট হি হ্যাজ। তো এইরকম একটা হত্যাযজ্ঞ চালানোর ক্রেডিট যে লোকটা নেয়, সে কি পিস ডিল করবে বলেন? এবং সে কাকে দিছে? দুইটা আবাল। এবং প্রত্যেকটা থিঙ্ক ট্যাঙ্কের যারা নাকি ব্রিলিয়েন্ট পিপল, যারা নাকি বিভিন্ন বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক চালায়, তাদের কথা হচ্ছে যে ট্রাম্প এমন দুইজন লোককে নিয়োগ করেছে যাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, যাদের কোনো কূটনৈতিক ক্রেডিবিলিটি নাই, তারা কোনোদিন কোনো নেগোসিয়েশন করে নাই এরকম একটা কমপ্লেক্স একটা ম্যাটার, দ্যাট টু এ কান্ট্রি হুইচ ইজ ইরান, যেখানে এভরিবডি ইজ ব্রিলিয়েন্ট এবং তাদের সাথে ম্যাচ করার মতো ক্যাপাবিলিটি তাদের নাই। তো তারা কি নিয়ে ওখানে যায় এবং কি অথরিটি নিয়ে? আর সবচেয়ে বড় কথা কি, যারা এই নেগোসিয়েশনের জন্য যাচ্ছে তারা কিন্তু, সবচেয়ে একটা কথা বলে রাখি, ইরান কিন্তু বলেছে যদি আমেরিকা যদি ব্লকেড, যেটা অ্যাডিশনাল ব্লকেড বন্ধ না করে, তাহলে ইরান উইল নট গো টু ফর দি সেকেন্ড ফেজ অফ ডিসকাশন। আবার এদিকে জেডি ভান্স, আপনি বললেন যে নিরাপত্তার কারণে সে যাচ্ছে না। অ্যাকচুয়ালি ইট ইজ এ টোটাল ব্যাপারটাই হলো কি, ইট ইজ নট প্ল্যান্ড। তারা এই নেগোসিয়েশনও প্ল্যান করে নাই। ইট ইজ এখন মানে যাচ্ছে না সেটাও বলছে না, বলছে যে নিরাপত্তার সংখ্যা আছে, নিরাপত্তার সংখ্যা আছে, মানে আশঙ্কা করছে যে নিরাপত্তার সংখ্যা আছে, তো এর আগে তো গেছে। হ্যাঁ, ট্রাম্প বলতেছে। তাহলে বুঝেন, এটা পুরো ব্যাপারটাই হলো কি একটা কনফ্লিক্টিং ব্যাপার। এটা সম্পূর্ণ নির্ভর করছে নেতানিয়াহুর মানে কতটুকু কনভিন্সড সেটার উপরে। কারণ সে হইল একমাত্র এখানে বিস্ফোড়া। এই বিস্ফোড়া যতক্ষণ পর্যন্ত এটা মানে উচ্ছেদ না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে মানে ঠিক করা সম্ভব না। এখন ইউরোপ কেন, ইউরোপে বলে যে ইউরোপ হলো, তারা মনে করে যে তাদের যে হলোকাস্টে যে সাফারিংসটা হয়েছে, এই হলোকাস্টের কারণে এখনো ইউরোপ অনুতপ্ত, বিশেষ করে জার্মানি অনুতপ্ত, এবং তারা মনে করে যে এই হলোকাস্টের জন্য ইরানের, ইসরায়েলের যে তাদের যে আকাঙ্ক্ষা নিরাপত্তায়, যে রাইট টু মানে এক্সিস্ট, এইটা যেন তাদের যেন হার্ট না করে। এছাড়াও ইউরোপের অনেক ইনভেস্টমেন্ট আছে, তাদের সাথে মিউচুয়াল ট্রেড আছে, এই সমস্ত কারণে ইসরায়েলের প্রতি তারা শক্ত হইতে পারে না। তারা শুধুমাত্র যেটা দেয় সেটা হলো লিপ সার্ভিস। এবং মাত্র 2-3টা দেশ আছে যারা খুব সিরিয়াসলি দে আর এগেইনস্ট ইসরায়েলস অ্যাট্রোসিটিস। তার মধ্যে একটা হচ্ছে আয়ারল্যান্ড, আর একটা হচ্ছে আপনার স্লোভেনিয়া। এটা খুব সারপ্রাইজিং, স্লোভেনিয়ার মতো একটা দেশ, তারা কিন্তু ইরানের, ইসরায়েলের কিন্তু সম্পূর্ণ বিপক্ষে। তো যে প্রশ্নটা আপনি করেছিলেন সেটা হলো যে এই ভেঙে দিবে, পাওয়ার প্ল্যান্ট উড়ে দিবে, এইগুলি হলো একটা ফাঁকা বুলি। আমার মনে হয় না যেগুলি হতে যাচ্ছে। যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে এক্সটেনশন অফ সিজফায়ার, এবং প্রত্যেকটা অ্যানালিস্টের ভিউ হলো দেয়ার উইল বি নো লাস্টিং পিস, বিকজ তাদের ডিমান্ডগুলি হলো এক্সট্রিম, এবং ট্রাম্পের পক্ষে নেতানিয়াহু যেহেতু রাজি হচ্ছে না, এবং নেতানিয়াহুকে তাকে মানে কি বলে আপনার নিশ্চুপ করানোর মতো ক্ষমতা ট্রাম্পের নাই, বিকজ কোনো একটা অজ্ঞাত কারণে ট্রাম্প নেতানিয়াহুর কাছে একেবারে পুরো ব্ল্যাকমেইলড, এবং এটি হ্যান্ডিক্যাপ, সোজা কথা আমি বলবো, যার কারণে ট্রাম্প কিন্তু এই নেগোসিয়েশনে কনক্লুড করবে না। সে শুধুমাত্র এক্সটেনশন করে চলে যাবে, এবং সে ক্রেডিট নিবে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, শেয়ার মার্কেট বাড়ছে, সুতরাং তোমরা আমাকে ভোট দাও এবং আমার পার্টিকে জেতাও। এই হলো।